আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি এসএসসি উইথ সাইফোর্স ইংলিশ কনফারেন্স এক্সাম চ্যালেঞ্জে। আমি আপনাদের সাথে এই প্রথম রিভিশন ক্লাসে থাকব। মোহাম্মদ ফাতিন হাসনাত, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাহলে আজকে আমাদের প্রথম রিভিশন ক্লাসটা শুরু করা যাক। ইংরেজি প্রথম পত্রে আমাদের যে সবচেয়ে বেশি সমস্যা হয়, সিন প্যাসেজের মধ্যে আমাদের হচ্ছিল এমসিকিউ অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন্সগুলোতে আমরা হচ্ছিল বুঝতে পারি না যে কীভাবে অ্যান্সার করব বা কীভাবে করবো এটা। তো আজকে রিভিশন ক্লাসে আমি এটা তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি, হাউ টু সলভ সিন প্যাসেজ কোশ্চেন নম্বর 1 and 2। তাহলে আমাদের প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে এরকম একটি সিন প্যাসেজ থাকে, এটার পুরোটা আমরা পড়ব। আরও আছে, এটা থেকে এমসিকিউস থাকবে, তোমার যে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। দেন হচ্ছিল যে এগুলো প্রত্যেকটা অ্যান্সার করা লাগবে। তাহলে আমরা শুরু করি, প্যাসেজটা পড়া শুরু করি। আমরা এটার প্রতিটি বাক্য বুঝে বুঝে পড়ে তারপরে কোশ্চেন্সগুলো আনসার করতে যাব। তাহলে শুরু করি। হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। এটার মানে কি? এটার মানে হচ্ছিল আমরা যে হিউম্যানস মানে কি আমরা মানুষরা কিন্তু সূর্যের বিকিরণও চেঞ্জ করতে পারবো না এবং পৃথিবীর কক্ষপথ সূর্যের আশেপাশ থেকে চেঞ্জ করতে পারবো না, এটা মানে এটা। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু এখানে একটা কথা দেখতেছি আমরা, গ্রিন হাউস গ্যাস। তো এই প্যাসেজটা পড়তে হলে আমাদের গ্রিন হাউস গ্যাস সম্পর্কে একটু হলেও ধারণা থাকতে হবে। গ্রিন হাউস গ্যাসগুলো কি? গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, মিথেন, কার্বন মনোক্সাইড, যেগুলো আমাদের পরিবেশের জন্য খারাপ, কারণ এই গ্রিন হাউস গ্যাসেসগুলো আমাদের অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলকে গরম করে তোলে, আমাদের পৃথিবী আরও উত্তপ্ত হয়ে যায়। তাহলে বাট দে ক্যান কন্ট্রোল, মানে হিউম্যান, এখানে দে বোঝাচ্ছে হিউম্যান, মানে হচ্ছিল বাট দে ক্যান কন্ট্রোল দ্য increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere। মানে হচ্ছিল মানুষরা চাইলে এই গ্রিনহাউসটা কমিয়ে আনতে পারে এবং এটার যে বাজে প্রভাবটা এটা কমিয়ে আনতে পারে। তাহলে only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere। মানে হচ্ছিল লাস্ট 100 বছরে, যে শেষ 100 বছরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব মানে সজাগভাবে বেড়ে উঠেছে। অ্যালার্মিং মানে কি? মানে এটা চিন্তার বিষয় যে এত বড় পার্সেন্ট হারে বাড়ছে। তাহলে এই লাইনটা আমরা বুঝে নিলাম। প্রত্যেকটা লাইনই আমরা বাংলা করে নিব, যেহেতু একটা প্যাসেজ সলভ করতে হলে যে কোশ্চেনগুলো সলভ করতে হবে আমাদের পুরো প্যাসেজটার বাংলা ভালোভাবে বুঝে নিতে হবে, তাহলে আমরা অ্যান্সার করতে সুবিধা বোধ করব। তাহলে atmosphere and we humans can be held responsible for this। এবং এই যে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসেসগুলো বাড়তেছে এবং এগুলোর এফেক্ট যে বাড়তেছে, এগুলোর জন্য আমরা মানুষরা মানে হিউম্যানস, যে আমরা মানব জাতি পুরোপুরি দায়ী থাকব। কারণ এই কারণগুলোই এখন সামনে আসবে। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels। সবচেয়ে মেইন কারণটা কি এই কার্বন ডাইঅক্সাইডের লেভেল বাড়ার? জীবাশ্ম জ্বালানি পুরানো। এখন জীবাশ্ম জ্বালানি পুরানো, ফসিল ফুয়েলস মানে কি? ফসিল ফুয়েলস, এই যে জীবাশ্ম জ্বালানি পুরানো। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ। এই যে 19 শতকের শেষ থেকেই ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে কি? ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কলকারখানা যে বাড়ছে র্যাপিডলি, এই কলকারখানাগুলোই কিন্তু গ্রিন হাউস গ্যাসেস কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতেছে, আরও বিভিন্ন গ্যাসেস রিলিজ করতেছে, যেগুলো আমাদের পরিবেশের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং আমাদের জন্য খুবই ক্ষতিকর। তাহলে আমরা এই লাইনটা পড়ে বুঝতে পারলাম যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি which was produced through the combustion of coal মানে হচ্ছিল যে এগুলো এই কলকারখানাগুলো হচ্ছিল কয়েল, আমরা যে কয়লা পুড়িয়ে হচ্ছিল যে করা হয়, মানে রান করা হয়। তো এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছিল কয়লা দহন করে রান করানো হয়, যার ফলে হচ্ছিল যে তোমার যে ধোঁয়াগুলো বের হয় এগুলো হচ্ছিল পরিবেশের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং কার্বন ডাইঅক্সাইডও সাথে সাথে বের হয়।
তাহলে এর পরের লাইনটা আমরা যাই, বিসাইড কয়েল other sources of energy such as mineral well and natural gas were also burned to heat our houses, run cars and aeroplanes or to produce electricity. মানে হচ্ছে কয়লা ছাড়াও আরও আদার যে জিনিসগুলো আছে, যেমন হচ্ছিল তোমার মিনারেল ওয়েল, ন্যাচারাল গ্যাসেস, প্রাকৃতিক গ্যাস, এগুলো যে বার্ন হয় আমাদের প্রতিদিন ঘরের কাজে, তারপর হচ্ছিল যে এরোপ্লেন চালাতে, গাড়ি চালাতে এবং দৈনন্দিন বিভিন্ন কাজে, এগুলো থেকেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়, যার কারণে পরিবেশের তাপমাত্রা আরও বাড়ছে, আমাদের পৃথিবী নানা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাহলে nowadays about 85 million barrels of crude oil are burned daily. তারপর হচ্ছে এভরি টাইম আ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন, মানে জীবাশ্ম ম্যাটেরিয়াল যেটা হচ্ছিল জীবাশ্ম উপাদান বাড়ি যখন দহন হচ্ছে, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, এটা বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. অতএব এটা একদম পরিষ্কার যে গ্রিনহাউস গ্যাসেসের মতো আরও যে গ্যাসগুলো আছে এগুলো ছিল বাতাসে ছড়াচ্ছে কিভাবে? আমাদের মানব জাতির দ্বারা। কোথায় গেল? এই যে মানব জাতির দ্বারা বা আমাদের মানুষদের দ্বারা। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. মানে হচ্ছিল আমরা we are also strengthening মানে হচ্ছিল যে আমরা এই জিনিসটা আরো বাড়াচ্ছি কিভাবে? ডিফরেস্টেশন মানে বন জঙ্গল কেটে সবগুলা বন জঙ্গল উজাড় করে ফেলে। তাহলে which means cutting down trees, এই যে বন জঙ্গল উজাড় করে। Every year enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. মানে বিপুল পরিমাণে বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে এবং খননের জন্য হচ্ছিল তোমার বন জঙ্গল উজাড় করে ফেলতেছে, যার কারণে হচ্ছিল যে গাছ কমে যাচ্ছে। এই গাছ তো আমাদের অক্সিজেন দেয়, আর অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড তারা অ্যাবজর্ব করে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করার জন্য যদি গাছই না থাকে, তাহলে তো এই কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বায়ুমণ্ডলে ঘুরতে থাকবে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকবে। তাহলে ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড, এই যে গাছগুলো কেটে যে আবার কাঠ পোড়াচ্ছে, এগুলোও আবার কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে। অন দ্য আদার হ্যান্ড, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forests. মানে হচ্ছে বনগুলো অনেক বড় পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় এবং অক্সিজেন রিলিজ করে, কিন্তু আমরা যদি এই বনগুলো কেটে উজাড় করে ফেলি, তাহলে হচ্ছে এই যে একটা বড় অ্যামাউন্ট কার্বন ডাইঅক্সাইড আর অ্যাবজর্ব করতে পারবে না বা নিতে পারবে না, গাছই নাই সেখানে, আর কার্বন ডাইঅক্সাইড কীভাবে নিবে? তাহলে আমরা পুরো প্যাসেজটা ট্রান্সলেট করে পড়ে নিয়েছি। এখন আমরা যে এমসিকিউসগুলো অ্যান্সার করব, এগুলো আমাদের জন্য খুবই সহজ হবে। তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় চলে এসেছি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস। তাহলে আমরা চলে যাই প্রথম প্রশ্নে। Trees are very useful to the congenial atmosphere because they, প্রথম অপশনটা হচ্ছে অ্যাবজর্ব গ্রিনহাউস গ্যাসেস, দ্বিতীয় অপশনটা হচ্ছে এমিট কার্বন ডাইঅক্সাইড, তৃতীয়টা হচ্ছে অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, আর চতুর্থ হচ্ছে জেনারেটেড কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা এখানে দেখতে হবে কোনটি সঠিক অ্যান্সার। এবং পরের আরেকটা কোশ্চেন আছে তোমাদের, ইট ইজ ড্যাশ ফর হিউম্যানস টু চেঞ্জ দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারপরে কোশ্চেনটা আছে বাই হুম কার্বন ডাইঅক্সাইড ইজ বিং জেনারেটেড। তারপরে কোশ্চেনটা আছে তোমাদের দ্য ওয়ার্ড ডিফরেস্টেশন মিনস। তারপরে কোশ্চেনটা হচ্ছে তোমাদের দ্য ওয়ার্ড রেডিয়েশন মিনস। তাহলে আমরা এই প্রত্যেকটা কোশ্চেনই অ্যান্সার করব প্যাসেজ পড়ে, এবং যেহেতু আমাদের প্যাসেজ বোঝা আছে, আমরা এখন মার্ক করে ফেলতে পারবো
যে কোন জিনিসটা প্যাসেজের কোন অংশ থেকে চাচ্ছে। তাহলে trees are very useful to the congenial atmosphere because they এখানে হবে absorb কার্বন ডাইঅক্সাইড। গাছ হচ্ছে হলো যে কার্বন ডাইঅক্সাইডগুলো শোষণ করে নেয়। তারপর প্রশ্নটা হচ্ছে ইট ইজ ড্যাশ ফর হিউম্যানস টু চেঞ্জ দ্য আর্থস অরবিটাল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটা হবে ইজি না, ডিফিকাল্ট না, পসিবলও না, ইম্পসিবল, কারণ অসম্ভব যে মানুষ কি পারবে যে পৃথিবীর কক্ষপথটা চেঞ্জ করতে বিশ্ব থেকে? না। বাই হুম কার্বন ডাইঅক্সাইড ইজ বিং জেনারেটেড? বাই অ্যানিমালস? না। প্রাণীরা কি কার্বন ডাইঅক্সাইড করছে, উৎপন্ন করছে? না। বাই নেচার? না। বাই ওয়াটার? না। বাই হিউম্যানস? আমরা মানবজাতি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াচ্ছি কিভাবে? এই কলকারখানায় বিভিন্ন জ্বালানি পুড়িয়ে, কয়লা দহন করে, আরও বিভিন্নভাবে। দ্য ওয়ার্ড ডিফরেস্টেশন মিনস, ডিফরেস্টেশন মানে কি আমরা জেনেছি গাছপালা কেটে ফেলা। তাহলে এখানে কাট ডাউন ট্রিজ টাইপেরই কিছু হবে। প্লান্টিং ট্রিজ? নো। কাটিং ডাউন ট্রিজ এটাই হবে অ্যান্সার। পরেরগুলো হচ্ছিল টেকিং কেয়ার? না। এফরেস্টেশন মানে হচ্ছিল গাছপালা লাগানো। দ্য ওয়ার্ড রেডিয়েশন মিনস, দ্য ওয়ার্ড রেডিয়েশন মানে হচ্ছিল তোমার বিকিরণ। বিকিরণটা কিসের সাথে কানেক্টেড? রশ্মি। তাহলে এটা কি হবে? রে। ওকে, তাহলে আমরা 1 নম্বরের সবগুলোই, আরও আছে মনে হয় আমাদের কোশ্চেন্স, সবগুলো এখনো হয়নি। পরের পৃষ্ঠে আমরা যাই। হোয়াট ডু ফরেস্ট কনজিউম? গাছপালা কি শোষণ করে বা কি নেয়? গাছপালা হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড। দে কনজিউম কার্বন ডাইঅক্সাইড। ওয়াই মাইনিং ইজ ডান? ওয়াই মাইনিং ইজ ডান এটা হবে টু ডিগ মিনারেল আউট। খনিজ যে উপাদান আছে এগুলো বের করার জন্য মাইনিং করা। মাইনিং মানে খনন করা। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেন সবগুলো প্রশ্নই উত্তর করা হয়ে গেছে। তাহলে আবার একটু আমরা দেখি। প্রতিটি কোশ্চেনই হয়ে গিয়েছে। প্যাসেজ পড়েই আমরা প্রথমে প্যাসেজটা ভালো করে বাংলা পড়ব, মানে ইংলিশটাকে মনে মনে বাংলা করে পড়ে নিব, যাতে আমরা কোশ্চেনগুলো দেখলে নিজেরাই বুঝে বুঝে সলভ করতে পারি। এবং যে কোনো প্রয়োজনে আমরা আবার প্রশ্নে প্যাসেজে যাব, যে দেখব আমরা যেটা ভাবছি ওইটাই কিনা। তাহলে আমরা এখন চলে যাই 2 নম্বর কোশ্চেনে। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। কোশ্চেন অ্যান্ড অ্যান্সারতে 10 মার্ক, যেটা আমাদের পরীক্ষার মধ্যে একটা বড় অংশ ধরে রাখে। তাহলে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে যাই আমি। হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউস এফেক্ট কি? গ্রিন হাউস এফেক্ট কি এটার মধ্যে আমাদের লিখতে হলে প্রথমে বলতে হবে যে গ্রিন হাউস গ্যাসেসটা কি, এবং গ্রিন হাউস গ্যাসেস আমাদের পরিবেশে কি পরিমাণ ক্ষতি করছে। তারপরে আমরা কোশ্চেনটা দেখতে পারি। তারপরে আমরা কোশ্চেনটা দিতে হয়, হাউ ইজ ডিফরেস্টেশন রেসপন্সিবল ফর গ্রিন হাউস এফেক্ট? ওকে, ডিফরেস্টেশন মানে কি? গাছপালা কেটে ফেললে যে রেসপন্সিবল, গাছপালা উজাড় করা যে রেসপন্সিবল নাকি গ্রিন হাউস এফেক্টে, যে আমরা গ্রিন হাউস এফেক্টে গাছপালা বন জঙ্গল উজাড় করে ফেলা মানে ডিফরেস্টেশন কিভাবে রেসপন্সিবল গ্রিন হাউস এফেক্টের মধ্যে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছিল গাছপালা কেটে ফেললে যে কার্বন ডাইঅক্সাইড আর শোষণ করতে পারে না গাছপালা, এটা পরিবেশের মধ্যেই ঘুরতে থাকে এবং পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়। এটা আমি দেখাবো তোমাকে প্যাসেজ থেকে, এগুলো আমরা অ্যান্সার করা শিখবো। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেইন কজ অফ ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড লেভেল? কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার মেইন কজগুলো কি? এটা আমরা লিখতে পারি যে মেইন কজেসগুলো হচ্ছে দিয়ে শুরু করব। আচ্ছা, এটাও আমি দেখাবো। হাউ ক্যান ট্রিজ হেল্প টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট? গাছপালা কিভাবে আমাদের হেল্প করে পরিবেশটাকে বাঁচাতে। হাউ উইল ইউ প্রুভ দ্যাট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গিভস রাইজ টু কার্বন ডাইঅক্সাইড? মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে কি? আমরা প্যাসেজের মধ্যে একটু আগে পড়েছিলাম 19 শতকের শেষে যে র্যাপিড হারে
ইন্ডাস্ট্রিগুলো বাড়ছিল, কলকারখানা বাড়ছিল, এটা তো একটা রেগুলেশন। এই রেগুলেশনটা কিভাবে কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে ফেলে? তাহলে এক এক করে সবগুলো প্রশ্নেরই উত্তর করা যাক। আমরা আবার একটু প্যাসেজে যাব। আচ্ছা, তাহলে আমরা প্যাসেজটা পড়েই ট্রাই করব কোশ্চেনগুলোর আনসার বের করা। তো প্রথম কোশ্চেনটা কি ছিল আবার একটু দেখে আসি আমরা। হোয়াট ইজ দ্য গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউস এফেক্ট কি? গ্রিন হাউস এফেক্ট কি এটা আমরা একটু চেষ্টা করবো এখানে কি ডিরেক্ট দেওয়া আছে কিনা, নাহলে আমরা এখান থেকে পড়েই এটা ধারণা বের করে নিব। যেহেতু এখানে humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun, but they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. Only the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the, যেহেতু আমরা এটা পুরোটা পড়ে দেখলে গ্রিন হাউস এফেক্ট সরাসরি বলা নেই, কিন্তু গ্রিন হাউস এফেক্টে কী কী হচ্ছে বা গ্রিন হাউস, এইটা পুরোটা পড়লে আমরা গ্রিন হাউস এফেক্টের মোটামুটি একটা সংজ্ঞা দাঁড় করিয়ে ফেলতে পারবো। তাহলে গ্রিন হাউস এফেক্টের মাধ্যমে অ্যাটমসফিয়ারের তাপমাত্রা বাড়ছে, তাহলে এটা একটা আমরা ধারণা পাচ্ছি, এবং এই জিনিসটা দিয়ে আমরা সংজ্ঞাটা তৈরি করব যে গ্রিন হাউস এফেক্টের মাধ্যমে হচ্ছে হলো যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে এবং যেটা পরিবেশের জন্য সম্পূর্ণভাবে ক্ষতিকর। তাহলে এটা আমরা ইংরেজিতে লিখতে গেলে হবে হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট। তাহলে এটা আমরা লিখব কি, গ্রিন হাউস এফেক্ট মিনস দ্য increase of greenhouse gases in the environment which gradually increases heat of the atmosphere and it's very harmful for our environment. মানে হচ্ছে গ্রিনহাউস এফেক্ট হচ্ছে পরিবেশে গ্রিনহাউস গ্যাসেসগুলো বেড়ে যাওয়া, যেটা আমাদের অ্যাটমসফিয়ারের তাপমাত্রা সময়ের সাথে বাড়িয়ে দিবে এবং যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে এই কোশ্চেন আমাদের ডান। হাউ ইজ ডিফরেস্টেশন রেসপন্সিবল ফর গ্রিন হাউস এফেক্ট? ডিফরেস্টেশন মানে কি? গাছপালা কেটে বন উজাড় করে ফেলা। তাহলে ফার্স্ট অফ অল আমাদের লিখতে হবে যে গাছ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে। আর ডিফরেস্টেশন মানে হচ্ছে লিখবো যে আমরা ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন trees rapidly, and if cutting down trees rapidly তার মানে হচ্ছে গাছপালা র্যাপিডলি কেটে ফেলা, মানে উজাড় করে ফেলা, বন জঙ্গল উজাড় করে ফেললে কি হয়, আর যে কার্বন ডাইঅক্সাইডগুলো যে পরিবেশে আছে এগুলো আনঅ্যাবজর্ব থাকবে, অ্যাবজর্ব করতে পারবে না, কারণ গাছই নেই, অ্যাবজর্ব করতে পারবে না, এবং এই সকল কারণে, এবং আমাদের অক্সিজেনও দিতে পারবে না গাছ না থাকলে, এবং এই সকল কারণে ডিফরেস্টেশন রেসপন্সিবল গ্রিন হাউস এফেক্টে। হোয়াট ইজ দ্য মেইন কজ অফ ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড লেভেল? এটার মেইন কজটা হচ্ছে আমরা প্যাসেজে গেলেই দেখতে পারবো। ওহো, ওকে, আমরা মেইন কজটা বের করতে চাচ্ছি। মেইন কজটা হচ্ছিল এই যে দ্য মেইন কজ অফ দ্য, এখান থেকে বের করা যাবে, the main cause of the increase in the carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. একদম ডাইরেক্ট লিখে দিলেই আমরা মার্ক পেয়ে যাব, 2 মার্ক পেয়ে যাব। এই যে প্রতিটা প্রশ্নই আমরা প্যাসেজ থেকে ধারণা নিয়েই করব, এবং প্যাসেজের মধ্যে আমাদের অ্যান্সার লুকানো থাকবে, যে আমরা এটা পড়ে যেটা আমরা ভেবে চিনতে লিখতে পারবো। তাহলে 3 নম্বর প্রশ্নের হোয়াট ইজ দ্য মেইন cause of increasing carbon, এটা তো আমরা অ্যান্সার করেছি, A B C ডান। হাউ ক্যান ট্রিজ হেল্প টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট? গাছপালা আমাদের কিভাবে সাহায্য করতে পারে, আমাদের পরিবেশ, মানে গাছপালা আমাদের পরিবেশকে সেভ করতে কিভাবে সাহায্য করতে পারে, রক্ষা করতে, সেভ মানে রক্ষা করতে। আচ্ছা, তাহলে এইটার জন্য আমাদের লিখতে হবে গাছপালার, আমরা প্যাসেজ থেকে দেখতে পারবো গাছপালা। আচ্ছা, ট্রিজ, ওকে, এখানে কোথায় আছে ট্রিজ নিয়ে? এখানে একটা জায়গায় ছিল গাছপালা নিয়ে লেখা, যে অ্যাবজর্ব করে,
nowadays no এখানে নেই ওকে এখানে লেখা আছে trees are burned up release large volumes of carbon dioxide gas into the air. On the other hand, as forest absorbs a lot of carbon dioxide from the air and এই লাইনটাই আমাদের কাজে লাগবে এই প্রশ্নটা অ্যানসার করতে as forest absorbs a lot of carbon dioxide from the air and deliver oxygen instead we also destroy an important storehouse of carbon dioxide when we clear the forest. Okay, তাহলে এই প্রশ্নটা অ্যানসার করতে হলে আমাদের এই লাইনটা সাহায্য নিতে হবে তো আমরা আবার কোশ্চেনে ফিরে যাই যেহেতু ফরেস্ট মানে হচ্ছে বনে গাছই থাকবে তো গাছ আমাদের পরিবেশ রক্ষা করতে কিভাবে সাহায্য করে ওখানে লেখাই আছে যে বন কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে এবং অক্সিজেন রিলিজ করে অক্সিজেন আমাদের বাঁচার জন্য খুবই জরুরি এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিনহাউস গ্যাসেস তাহলে পরিবেশে ভারসাম্য বজায় রাখতে বন আমাদের খুবই সাহায্য করছে তাহলে এই বনটাতে কি গাছই তো থাকে তাহলে এই জিনিসটা আমরা গাছ দিয়ে লিখব তাহলে trees help us in two ways then আমরা লিখব যে in two ways it absorbs carbon dioxide and releases oxygen and thus trees help to save our environment okay তাহলে আমাদের এটাও চলে গেল E number how will you prove that industrial revolution gives rise to the carbon dioxide এটার জন্য আমরা আবার প্যাসেজে যাব দেখব যে প্যাসেজ থেকে কি আমরা কোনো সাহায্য পাই কিনা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিভাবে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বৃদ্ধি করে ওকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আমরা এখানেই দেখেছি এই যে since the end of the 19th century industrial activities increased rapidly giving rise to many factories এখান থেকেই বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা ধারণা পাচ্ছি তার মানে সামনে পাবো এনার্জি which was produced through the combustion of coals এই যে এটা আনসার করার টাইমে আমরা হচ্ছিল যে ফার্স্ট লিখব হচ্ছিল যে 19 শতকের শেষে অনেক বেশি কলকারখানা হয় যার ফলে হচ্ছিল যে অনেক বেশি জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় এবং এই জ্বালানিগুলো থেকে হচ্ছিল গ্রিনহাউস গ্যাসেস রিলিজ হয় এবং আমাদের প্রতিদিনের যে ঘরের কাজে তারপরে হচ্ছিল গাড়ি চালাতে এরোপ্লেন চালাতে মানে উড়োজাহাজ চালাতে ইলেকট্রিসিটি প্রডিউস করতে প্রচুর পরিমাণে জ্বালানি দহন করা হয় এবং এই কারণেই হচ্ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দায়ী কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বাড়াতে তাহলে আমাদের কোশ্চেন 1 and 2 পুরোপুরি শেষ এবার হচ্ছিল আমরা 3 নম্বর কোশ্চেন 3 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল এখানে মেবি একটু কারেকশন হবে read the following text and fill in each gap with a suitable word based on the information of the text এটা তোমার 5টা থাকবে প্রতিটার প্রতিটার 1 মার্ক করে 5 মার্ক না এটা ঠিকই আছে কোশ্চেন ওকে ফাইন তাহলে আমরা সামনের দিকে যাই 26 March our Independence Day is the biggest state festival the day is celebrated every year in the country with great enthusiasm and fervor. It is a national holiday. All offices, educational institutions, shops and factories remain closed on this day. তাহলে আমরা এই প্যাসেজটা ফলোইং টেক্সটটা বাংলা করে দেখব এবং এরপরে যে ফিল ইন দ্য গ্যাপসগুলো আছে এগুলো পূরণ করব ওকে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং এটা আমাদের দেশে অনেক ফেস্টিভ্যালের মতো উৎসবের মতো পালন করা হয় দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি মানে প্রতি বছর এটা আমাদের দেশে পালন করা হয় এবং ইট ইজ এ ন্যাশনাল হলিডে এবং এটা হচ্ছে হলো জাতীয় মানে ছুটি এদিন সব কিছু বন্ধ থাকে
জাতীয় ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশন, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেন ক্লোজড, মানে হচ্ছে সকল অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা এদিনে বন্ধ থাকে। ওকে, এরপরে দ্য ডে বিগেন্স উইথ 31 গান শটস, মানে হচ্ছিল যে দিনটা শুরুই হয় 31টা গুলি, মানে ফায়ার করে, 31টা ফায়ার করে গান শট, মানে হচ্ছে তোমার ফায়ার করে 31টা ফায়ার করে এই দিনটা শুরু করা হয়। আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য নেশন প্লেস ফ্লোরাল wreaths at the ন্যাশনাল মিউজিয়াম। কোশ্চেন নং 3 সলভ করব। এখানে লেখা আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ আ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। এখানে হচ্ছিল আমাদের যে এই যে লেখাতে যে ইনফরমেশনগুলো আছে এগুলোতে সুইটেবল ওয়ার্ডস বসায় যে ফিল ইন দ্য গ্যাপস আছে আমাদের পরের পৃষ্ঠায়, এই যে এগুলো সলভ করব। ও লেখাটা একটু ঝাপসাই শেষে, সমস্যা নেই, এটা আমি মুখে রিড আউট করে নেব। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে হলো যে এই পুরা টেক্সটটা পড়ি। 26 March, our Independence Day is the biggest state festival. 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস অনেক মানে বিগেস্ট মানে হচ্ছিল সবচেয়ে বড়, স্টেট ফেস্টিভ্যাল মানে দেশের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল বা উৎসব। দ্য ডে ইজ celebrated every year in the country with great enthusiasm and fervor, মানে হচ্ছিল এই দিনটি, এই যে 26শে মার্চ দিনটি সারা দেশে অনেক উৎসাহের সাথে পালিত হয়। fervor মানে হচ্ছিল উৎসাহ। ইট ইজ আ ন্যাশনাল হলিডে, এটি আমাদের একটি জাতীয় ছুটির দিন। তারপর লাইনটা হচ্ছে ন্যাশনাল হলিডে, all offices, educational institutions, shops and factories remain closed on this day, মানে সকল প্রকার অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা এই দিনে বন্ধ থাকে, কারণ এটি একটি জাতীয় ছুটির দিন, স্বাভাবিক বন্ধ থাকবে। দ্য ডে বিগেন্স উইথ 31 গান শটস, এই দিনটাই শুরু হয় হচ্ছিল 31টি গুলির শব্দে। আর্লি ইন দ্য মর্নিং দ্য President and the Prime Minister, on behalf of the nation, place floral wreaths at the National Mausoleum at Shabar. National Mausoleum at Shabar. মানে হচ্ছে একদম সকালে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুজন হচ্ছে হলো যে জাতীয় স্মৃতিসৌধ যেটা সাভারে অবস্থিত ওখানে যায় এবং ফুল দিয়ে সম্মান করে শহীদদেরকে। দেন আদার লিডার্স, যে আরও নেতারা আছে বা লিডাররা আছে, তারা পলিটিক্যাল পার্টিস, ডিপ্লোম্যাটস, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, মানে হচ্ছিল বাকি যে যারা আছে তারা হচ্ছিল যে অ্যান্ড ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দ্য মার্টিয়ার্স, মানে হচ্ছে হোমেজ মানে সম্মান, বাকি যারা আছে পলিটিক্যাল পার্টিস, ডিপ্লোম্যাটস, তারপরে হচ্ছে হলো যে বিভিন্ন জাতি বর্ণের ধর্মের মানুষরা হচ্ছে হলো যে যারা হলো যুদ্ধে শহীদ হয়েছে তাদেরকে সম্মান প্রদর্শন করতে চায়, এবং যারা ফ্রিডম ফাইটার্স আছে, ফ্রিডম ফাইটার্স মানে হচ্ছে যারা যুদ্ধ করেছিল তারাও হচ্ছে হলো যায় সম্মান প্রদর্শন করতে শহীদদের প্রতি। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অলসো গো দেয়ার ইন র্যালিজ অ্যান্ড প্রসেশনস, মানে হচ্ছিল সকল ধরনের মানুষই সকাল থেকে বা হচ্ছিল বিভিন্ন র্যালিতে মানে হচ্ছিল মিছিলে যায়, র্যালিতে যায়। তারপরে হচ্ছিল যে দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, মানে হচ্ছিল সারাদিন অনেক কালচারাল প্রোগ্রাম থাকে যেগুলোতে হচ্ছিল মেইনলি হাইলাইট করা হয় হচ্ছিল যে 1971 সালে যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে এবং যারা হচ্ছিল যুদ্ধ করেছে তাদেরকে হাইলাইট করে হচ্ছিল প্রোগ্রামগুলো করা হয়। তাহলে এবার আমরা টেক্সটটা বুঝতে পেরেছি যে কি থাকে এটার মধ্যে। এবার আমরা ফিল ইন দ্য গ্যাপস চাইতে চাই। এখানে লেখার একটু ঝাপসা, তো আমি নিজে পড়ে দিচ্ছি। 26 মার্চ ইজ আ, এখানে হচ্ছিল ড্যাশ দেওয়া,
ড্যাশ ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ। এখানে আমরা দিতে পারি হচ্ছিল 26 মার্চ ইজ আ ন্যাশনাল ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ, মানে এটা বাংলাদেশের মানুষের একটি জাতীয় দিন। ন্যাশনাল ডে দিতে পারি আমরা, হচ্ছিল ফেস্টিভ্যাল ডে দিতে পারি। অন দিস ডে আওয়ার ড্যাশ ওয়ার বিজ্ঞান, মানে কি এই দিনে কি কি ওয়ার, মানে কোন যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, লিবারেশন ওয়ার, তাহলে বিটা হবে লিবারেশন। দ্য হিরোইক সন্স অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইসড দেয়ার লাইফস, মানে হচ্ছিল তারা তাদের জীবন দেয় এই যুদ্ধে। দ্য হোল নেশন ড্যাশ দ্য ডে এভরি ইয়ার, মানে পুরা জাতি সেলিব্রেট দ্য ডে এভরি ইয়ার টু শো রেসপেক্ট টু দ্য মার্টিয়ার্স, মানে হচ্ছিল শহীদদেরকে সম্মান দেখাতে পুরো জাতি এই দিনটা উদযাপন করে। তাহলে আমরা এটা সলভ করলাম। পরের পৃষ্ঠায় যাই। রিয়ারেঞ্জে আমাদের পরীক্ষায় একটা বড় অংশ থাকে এবং এটাতে মার্ক ওঠানো সবচেয়ে সহজ। আমরা রিয়ারেঞ্জটা একটু দেখব। এই রিয়ারেঞ্জটা হচ্ছিল যে পুট দ্য ফলোইং parts of the story in correct order to make the whole story. Only the corresponding numbers of the sentences need to be written. Okay, rearrange হচ্ছিল আমাদের এখানে হচ্ছিল যে 8টা বাক্য দেওয়া থাকবে এলোমেলো করে। এই 8টা বাক্য হচ্ছিল যে আমরা একদম সিরিয়ালি একটা স্টোরি বিল্ড আপ করব। এখানে সক্রেটিসের কাহিনী দেওয়া আছে, হ্যাঁ সক্রেটিসের কাহিনী দেওয়া আছে, এবং এই প্রথমে হচ্ছিল আমরা একটি বক্স করে কোন এই যে এখানে প্রতিটার মধ্যে হচ্ছিল যে ছোট হাতে অ্যালফাবেট দেওয়া আছে, এই যে প্রতিটার মধ্যে অ্যালফাবেট দেওয়া আছে, এগুলোকে হচ্ছিল সিরিয়ালি সাজাবো একটা বক্স করে 1 2 3 4 5 6 7 8 দিয়ে নিচে 1 নাম্বারের নিচে এ বি বা এরকম। আমি একটু দেখালে ভালো হয়। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, 1 2 3 4 5 6, এই তো 8টা বাক্য। এভাবে একটি বক্স করে নিব আমরা। তারপর হচ্ছে হলো যে যেহেতু এটার অ্যান্সার এখানে দেওয়া আছে সি ডি জি এফ এইচ বি ই এ, এরপর হচ্ছিল আমরা এইভাবে লেখার পরে হচ্ছিল যে এই যে সি, যে প্রথম লাইনটা যে সি হবে, এই সিটা হচ্ছিল আমরা লিখতে থাকবো এই যে স্টোরির মতো বিল্ড আপ করবো। তখন আর এই যে সি দিয়ে শুরু করবো না, এরকম সি দিয়ে শুরু করবো না, তখন হচ্ছিল আমরা আচ্ছা আমি আবার এটা আঁকছি। এরকম বক্স বক্স 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 1 2 3 4 5 6 7 8 সি টি জি এফ এইচ বি ই এ, এখানে যেভাবে আছে এভাবে লিখবো। তারপর হচ্ছে হলো যে আমরা এই যে সি দিয়ে শুরু হবে, সি আর না লিখে জাস্ট এই যে লাইন দিয়ে ডিরেক্ট পুরাটুকু হচ্ছে হলো যে সি লিখবো। তারপর হচ্ছে হলো যে এরপরে ডি আছে ডি লিখবো। এভাবে হচ্ছে হলো যে একটা স্টোরি বিল্ড আপ হবে। এভাবে হচ্ছে হলো যে আমরা রিয়ারেঞ্জ আনসার করব। এখানে আনসার দেওয়া আছে। সি নাম্বারটা হবে হচ্ছে শুরুটাই হবে সক্রেটিস মেট হিজ ফ্রেন্ডস অ্যান্ড ডিসিপ্লেস ফর দ্য লাস্ট টাইম। তারপরে হচ্ছে হলো ডি নাম্বারটা আছে হি টক টু দেম অ্যাবাউট দ্য ইমর্টালিটি অফ সোল। এটা এইভাবে হচ্ছে হলো যে প্রত্যেকটার সিরিয়ালি হচ্ছে হলো লিখে লিখে গেলেই আমরা রিয়ারেঞ্জটা বুঝতে পারবো। আর রিয়ারেঞ্জে আরেকটা জিনিস সবাই মাথায় রাখবে, প্রথম লাইনটা হচ্ছে হলো যে বের করার পরে আমাদের হচ্ছে হলো এর সাথে সামঞ্জস্য লিখে পরের লাইনটা আমরা বের করে নিতে হবে। উল্টো পাল্টা করলে পুরা মার্ক চলে যাবে। এখানে একটা ভুল হলে, এখানে যদি একটি ভুল করি আমরা, এখানে একটি ভুল করলে এখানের জায়গায় ওখানে 2টা এলোমেলো হবে, মানে একটার জন্য আমরা 2 মার্ক প্রায় হারিয়ে ফেলবো।
এবং পুরোটা উল্টোপাল্টা হলে এখানে একদম শূন্য। যেহেতু এটা মার্ক ওঠানো খুব সহজ, আমরা যদি রিয়ারেঞ্জটা খুব ইজিলি মিলিয়ে ফেলতে পারি তাহলে হচ্ছিল আমাদের এখানে সোজা 8 মার্ক আসে, 8টার জন্য 8 মার্ক থাকবে। তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। হাউ টু রাইট প্যারাগ্রাফ। আমাদের রাইটিং পার্টে চলে এসেছি, রিভিশন ক্লাসের প্রথম রিভিশন ক্লাসের রাইটিং পার্টে চলে এসেছি। আজকের রাইটিং পার্টের মধ্যে আমাদের সবচেয়ে প্যারাগ্রাফের মধ্যে সবচেয়ে অসুবিধা হয়, আমরা হচ্ছিল যে লিখতে গেলে মাথায় আসে না কিছু, যে একটা কিছু লিখবো, একটা জিনিস লোড শেডিং দিয়ে লিখতে দিল, এটা কিভাবে শুরু করব, কিভাবে মাঝের লাইনগুলো লিখবো, কিভাবে শেষ করব, আমাদের মাথার মধ্যে লোড শেডিং নিয়ে অনেক কিছুই মাথায় আসে, বাট আমরা গুছিয়ে লিখতে পারি না। তো এটার জন্য আমার কাছে তোমাদের কিছু সলিউশন আছে। আমরা হচ্ছিল যে সাইফুর স্যারের লেখা এই বইটি বাংলা অর্থ বুঝে বুঝে এসএসসি ইংলিশ প্রথম পত্রে ইংলিশে A+, এই বইটি হচ্ছিল যে রাইটিং পার্ট, তারপর ছিল প্রথম পত্রে যত রকমের তোমাদের সমস্যা আছে এবং এটার অভিনব কায়দায় তোমাদের এগুলো সলভ করানো আছে এই বইটিতে। এই বইটি থেকেই হচ্ছিল তোমাদের এই প্যারাগ্রাফ লেখার ফরম্যাট নিয়ে আলোচনা করব, কিভাবে তুমি এক একটা ফরম্যাট দিয়ে শত শত প্যারাগ্রাফ রচনা করে ফেলতে পারবে, মানে লিখে ফেলতে পারবে। তাহলে শুরু করা যাক। ফরম্যাট 1, ফরম্যাট 1 দেওয়া আছে এখানে। ফরম্যাট 1 হচ্ছিল যে তোমার প্রতিটা বিষয়ের নিচের যে প্রতিটা বিষয় আছে সবগুলো হচ্ছে মানুষের জন্য কোনো না কোনোভাবে ক্ষতিকর, ঠিক আছে? তাহলে আমরা কয়েকটি বিষয় দেখি। ট্রাফিক জ্যাম আমাদের জন্য ক্ষতিকর, রোড অ্যাক্সিডেন্ট, লোড শেডিং, ক্লাইমেট চেঞ্জ, এগুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে। ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, গ্রিন হাউস এফেক্ট, ডেঞ্জারাস স্মোকিং, এগুলো প্রতিটাই কিন্তু মানুষের জন্য কোনোভাবে ক্ষতিকর। তাহলে এই টাইপের যেই যতগুলো প্রত্যেকটা পরীক্ষায় হাজার হাজার বার আসা এবং এই টাইপের যতগুলো প্যারাগ্রাফ আছে এগুলো একটি ফরম্যাটে এনে সাজিয়ে ফেলে, যে প্রথমে কী হবে, মাঝে কী হবে, শেষে কী হবে, এটা একটা ফরম্যাটে নিয়ে আসলে পরবর্তীতে আমাদের আর কোনো ঝামেলা হবে না। তাহলে আমরা হচ্ছে এই ফরম্যাটটাতে যাই। এই যে ফরম্যাটটা দেওয়া আছে, নমুনা ফরম্যাট। যেই টপিকটা ধরো, যেই তোমাকে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে লিখতে দিল, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে লিখতে দিল, তুমি রোড অ্যাক্সিডেন্টে হচ্ছিল যে শুরুটাই করবে রোড অ্যাক্সিডেন্ট ইজ আ বার্নিং ইস্যু ইন কান্ট্রিজ লাইক বাংলাদেশ। এই যে রোড অ্যাক্সিডেন্ট দিয়ে এটা শুরু করে দিতে পারবা। তোমার ওয়াটার পলিউশন নিয়ে আসলো, ওয়াটার পলিউশন নিয়েও তুমি এটা বসাই দাও, ওয়াটার পলিউশন ইজ আ বার্নিং ইস্যু ইন কান্ট্রিজ লাইক বাংলাদেশ, ইট ইজ ডেঞ্জারাস। দেখেছো প্রত্যেকটি প্যারাগ্রাফের এই যে ক্ষতিকর যে প্যারাগ্রাফগুলো আছে, স্মোকিং, তারপর হচ্ছে ওয়াটার পলিউশনস, এগুলোর প্রতিটি হচ্ছিল তোমার এই প্যাসেজ যেই ফরম্যাটটা আছে এটার মধ্যে দিয়ে করা যাচ্ছে। যে ইট ইজ ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল টু আওয়ার লাইফ, ইট ইজ এ শেমফুল অ্যান্ড ডিসগ্রেসফুল ম্যাটার ফর আওয়ার নেশন, উই ক্যানট লিড নর্মাল লাইফ because of this problem. Almost every day we read and hear news about it in newspaper, internet. এখানে একটা জিনিস খেয়াল করবে, এই লাইনগুলো কিন্তু প্রত্যেকটা প্যারাগ্রাফে ব্যবহার করা যায়। একটু আগে যে আমি প্যারাগ্রাফগুলো দেখেছি যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, এই ফরম্যাটে তাহলে আমরা গুছিয়ে লিখলে সহজেই লিখতে পারবো। এবং এরকম আরও চমকপ্রদ তোমার ফরম্যাট এবং বিভিন্ন রাইটিংস নিয়ে লেখা এবং বিভিন্ন কোশ্চেন 1, 2, 3 ইংলিশ প্রথম পত্রে সবগুলো কোশ্চেনে এরকম অভিনব পদ্ধতিগুলো দেওয়া আছে তোমার এই বইটিতে। এই বইটি তোমরা তোমাদের নিকটস্থ লাইব্রেরি এবং অনলাইনেও পেয়ে যাবে, সাইফোর্সের পেজে লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে প্যারাগ্রাফে আমরা কি চিন্তা করে নিয়েছি, প্যারাগ্রাফগুলো আমরা ফরম্যাট আকারে শিখে নেব, যাতে আমাদের হলো যে একটা ফরম্যাট দিয়ে আমরা 100টা প্যারাগ্রাফ ইজিলি মনে রাখতে পারি। যেগুলো ক্ষতিকর ওগুলো এভাবে। তারপরে হচ্ছিল এটা একটা ফরম্যাট আছে এরকম। আরেকটা হচ্ছিল যে কোনো ভালো গুণ নিয়ে তোমার এখানে আরেকটা ফরম্যাট, ভালো গুণ নিয়ে দ্য প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার লাইফ ডিপেন্ডস অন দ্য বেস্ট ইউজ অফ, ধরো টাইম নিয়ে লেখা আসলো, বা হচ্ছিল যে ডিসিপ্লিন নিয়ে লেখা আসলো। এই যে এগুলো তুমি এখানে হচ্ছিল যে পড়লেই বুঝতে পারবে যে এটা হচ্ছিল গুণ রিলেটেড, মানুষের যে ভালো দিকগুলো রিলেটেড, ভালো জিনিসগুলো নিয়ে। উইদাউট ড্যাশ দেয়ার ইজ নো পিস অ্যান্ড হ্যাপিনেস ইন আওয়ার পার্সোনাল লাইফ। উইদাউট ডিসিপ্লিন দিয়ে যদি লেখা আসে, ডিসিপ্লিন নিয়ে লিখতে পারো তুমি এটা। তাহলে
আমাদের বুঝতে হবে সব খারাপ ক্ষতিকর জিনিস যেগুলো ওগুলোর একটা ফরম্যাট আছে, ভালো জিনিস এরকম ফরম্যাট আকারে আমরা সাজিয়ে নিব আমরা নিজেদের মতো করে। তাহলে হচ্ছিল আমাদের রাইটিংয়ে আরও স্কিলসটা বাড়বে এবং আমরা পরীক্ষায় সহজে লিখতে পারবো। তারপরে আমরা স্টোরিতে আসি। কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি হচ্ছে হলো যে একটা স্টোরি 2-3টা লাইন দেওয়া থাকবে এবং এই 2-3টা লাইন থেকে আমাদের পরবর্তী স্টোরিটা বিল্ড আপ করতে হবে এবং বিল্ড আপ করে এটা পুরোটা সাজিয়ে এটার একটা নামও দিতে হবে। এটার নাম দিতে হবে যেহেতু এটা রবার্ট ব্রুসের কাহিনীটা আমরা কি জানি। রবার্ট ব্রুস হচ্ছে হলো যে 6 বার পরাজিত হয় রাজা এডওয়ার্ড ওয়ানের সাথে এবং পরাজিত হওয়ার পর সে আশাহত হয়ে গুহায় চলে যায়। গুহায় চলে যাওয়ার পর সে একটি মাকড়সাকে দেখে যে 6 বার একটি গুহার মধ্যে মাকড়সাকে দেখে যে জাল বুনতে, যে 6 বার ব্যর্থ হওয়ার পরে 7 বারের সময় সে জাল বুনতে পারে গুহার মধ্যে এবং তা থেকে সে অনুপ্রাণিত হয়ে আবার তার সৈন্যদের নিয়ে যুদ্ধে যায় এবং সে এরপরের বার সে জয়লাভ করে। এবং এই জিনিসটার কাহিনী পুরাটা লেখার পরে এটার এবং এই কাহিনী আমরা জানি, এই কাহিনী থেকে আমরা এই কাহিনীটার নামটাও বের করতে পারি যে ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এরকম একটা নাম থাকবে আমার স্টোরির এবং এই স্টোরি বিল্ড আপ করে আমরা উত্তর করে নিব। তাহলে প্রথম পত্রের রিভিশন ক্লাসের আমাদের যে টপিকগুলো ছিল সিম প্যাসেজের কোশ্চেন নং 1, 2 এবং কোশ্চেন নং 3টা আমরা বের করেছি। তারপর হচ্ছে হলো যে মানে টেক্সট দিয়ে ফিল ইন দ্য গ্যাপসগুলো পূরণ করা। তারপর হচ্ছে হলো আমরা হচ্ছে হলো রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করেছি। তারপর হচ্ছে হলো আমরা প্যারাগ্রাফের ফরম্যাট শিখেছি, কীভাবে লিখতে হবে ওগুলোও দেখিয়ে দিয়েছি। এরপর আমরা লাস্ট টপিক কমপ্লিটিং স্টোরিতেও কীভাবে করতে হবে বলে দিয়েছি যে একটা নেম দিতে হবে, এটার মানে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা আমরা কীভাবে বুঝবো, পুরো স্টোরিটা আমরা নিজে ভেবে নিব যে স্টোরিটা কী হবে, ওইটার সাথে সামঞ্জস্য রেখে আমরা একটা টাইটেল দিতে হবে। টাইটেলও দেওয়ার পরে স্টোরি কমপ্লিট করব, দেন এনাফ, এটা শেষ। আর এইভাবে হচ্ছিল যে আজকের রিভিশন ক্লাসের ফার্স্ট রিভিশন ক্লাসটা কমপ্লিট তোমাদের। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।